বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো স্থলপদ্ম গাছের পরিচর্যা। অক্টোবর মাসের মাঝামাঝি আমরা স্থলপদ্ম গাছে কি খাবার প্রয়োগ করব, কিভাবে এই গাছের পরিচর্যা করব, যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে ঘরোয়া উপায়ে কিভাবে আমরা সেই পোকামাকড়ের হাত থেকে আমাদের স্থলপদ্ম গাছকে রক্ষা করব, সম্পূর্ণ ঘরোয়া পরিচর্যায় কিভাবে আমরা আমাদের বাগানের স্থলপদ্ম গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি জানতে হলে আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। বন্ধুরা, একটু স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, স্থলপদ্ম হলো একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ। বছরে দুবার এই গাছে ফুল ফোটে, কিন্তু সিঙ্গেল পেটাল যে পিঙ্ক এবং হোয়াইট কালারের স্থলপদ্ম আছে সেটা প্রায় সারা বছরই ফুটতে দেখা যায়। শুধুমাত্র ডিসেম্বর এবং জানুয়ারি মাসে ফুল ফোটে না, কারণ শীতকালে স্থলপদ্ম গাছ ডরমেন্সিতে থাকে। বন্ধুরা, অক্টোবর মাসের মাঝামাঝি যে খাবার আমি প্রয়োগ করব সেটা তো অবশ্যই দেখাবো, তার সাথে দেখাবো ঘরোয়া কীটনাশক তৈরি করে। কিন্তু তার আগে বলবো কয়েকটা পরিচর্যার টিপস। টিপস নাম্বার 1, বন্ধুরা, যদি তোমরা স্থলপদ্ম গাছ এই সময় নার্সারি থেকে কিনতে চাও তাহলে অবশ্যই কিনতে পারো। স্থলপদ্ম গাছ কিন্তু বছরে দুবার কেনা যায়, এখন একবার কেনা যায় আর একবার গ্রীষ্মকালে কেনা যায়। দুবারই কিন্তু গাছে ফুল ফোটে, তাই ফুল দেখে তোমরা এই সময় কিন্তু নার্সারি থেকে স্থলপদ্ম গাছ কিনে এনে প্রতিস্থাপন করতে পারো। টিপস নাম্বার 2, ভ্যারাইটি। বিভিন্ন ভ্যারাইটির হয় এই স্থলপদ্ম, ডাবল পেটাল এবং সিঙ্গেল পেটাল। সিঙ্গেল পেটালের মধ্যে রয়েছে একটা পিঙ্ক কালার, একটা হোয়াইট কালার এবং একটা ইয়েলো কালার। আর যেটা ডাবল পেটাল স্থলপদ্ম সেটা হলো একটাই কালার, সেটা দিনে 3 বার কালার চেঞ্জ হয়। সকালবেলা হোয়াইট, দুপুরবেলা লাইট পিঙ্ক এবং বিকালবেলা ডিপ পিঙ্ক। এই 3 বার কিন্তু কালার চেঞ্জ হয়, যেটা ডাবল পেটাল স্থলপদ্ম। ইয়েলো কালারের যে সিঙ্গেল পেটাল স্থলপদ্ম আছে সেটা কিন্তু শুধুমাত্র এই সময় ফুটতে দেখা যায়। টিপস নাম্বার 3, বন্ধুরা, এই সময় স্থলপদ্ম গাছে কুঁড়ি তো আসে, কিন্তু সেই কুঁড়ি হঠাৎ করেই হলুদ হয়ে ঝরে পড়তে দেখা যায়। কিন্তু কেন সেটা হয় আমরা বুঝতে পারি না। আমরা অনেক সময় গাছে প্রচুর পরিমাণে রাসায়নিক পেস্টিসাইড ইউজ করতে থাকি, কিন্তু তার সত্ত্বেও আরো বেশি কুঁড়ি ঝরে পড়ে। তো এটা যে কোনো ভ্যারাইটিতে হতে পারে। যেটা ডাবল পেটাল স্থলপদ্ম সেটার কুঁড়ি কিন্তু একটু বেশি ঝরে পড়ে। তো এটা হয় একমাত্র কিন্তু ওয়েদার চেঞ্জের কারণে, এবং গাছের গোড়ার মাটি যদি শুকিয়ে যায় তাহলেও কিন্তু কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে। তাই সব সময় আমাদের টবের মাটি হালকা ময়েশ্চার রাখতে হবে। বিশেষ করে স্থলপদ্ম গাছের টবের মাটি যদি খুব বেশি শুকিয়ে যায় তাহলে কিন্তু গাছের কুঁড়ি, প্রত্যেকটা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে। তো আমাদেরকে কিন্তু প্রত্যেক দিন এই স্থলপদ্ম গাছে জল প্রয়োগ করতে হবে, এবং এর যে মাটিটা তৈরি করার সময় একটু ভালো মানের মাটি তৈরি করতে হবে, যে মাটি সবসময় ময়েশ্চার থাকবে। তো কিভাবে মাটি তৈরি করতে হবে তা আমি এই ভিডিওতেই দেখিয়ে দেবো। টিপস নাম্বার 4, যদি তোমরা নার্সারি থেকে এই সময় স্থলপদ্ম গাছের চারা কিনে এনে থাকো অথবা ডাল থেকে যদি তোমরা চারা তৈরি করে থাকো, তাহলে সেই চারা গাছ তোমরা কিভাবে প্রতিস্থাপন করবে। সামনেই যে গাছ দুটো দেখতে পাচ্ছ, এই দুটো কিন্তু আমি ডাল থেকে তৈরি করেছি। তো তোমাদেরকে আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি যে কিভাবে ডাল থেকে এই স্থলপদ্ম গাছের চারা তৈরি করতে হয়। একটা সিঙ্গেল পেটাল আছে এবং একটা ডাবল পেটাল আছে। তো এই সিঙ্গেল পেটাল গাছে কিন্তু ইতিমধ্যেই কুঁড়ি চলে এসছে। ডাবল পেটালে এখনো কুঁড়ি আসেনি। ডাবল পেটালে একটু কুঁড়ি আসতে কিন্তু সবসময় দেরি হয়, সিঙ্গেল পেটালে সবসময় কুঁড়ি আগে চলে আসে। তো এই গাছগুলো আমি কিন্তু রিপোর্ট করব। তো একটা গাছ আমি তোমাদেরকে রিপোর্ট করে দেখাবো যে কিভাবে এই গাছের মাটি তৈরি করতে হয়। যদি তোমরা নার্সারি থেকে এই সময় চারা গাছ কিনে এনে থাকো তাহলে কিভাবে মাটি তৈরি করতে হবে সেটা এই ভিডিওতেই দেখিয়ে দেবো। তো বন্ধুরা, এই গাছটা প্রতিস্থাপন করার জন্য আমি একটা নিয়েছি 8 ইঞ্চি টব। এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা 4 ইঞ্চি টবে আছে। তো আমি সরাসরি 8 ইঞ্চি টবেই দিয়ে দেবো, কারণ স্থলপদ্ম গাছের জন্য একটু বড় টব প্রয়োজন হয়, খুব তাড়াতাড়ি কিন্তু এই গাছের বৃদ্ধি হয়। তো মাটির মধ্যে নিয়েছি আমি এখানে মাটি নিয়েছি 60% এবং নিয়েছি এখানে আমি 30% কম্পোস্ট, আর নিয়েছি আমি এখানে 10% কোকোপিট। তো এই 3টে মিডিয়া মিশিয়ে কিন্তু আমি একটা মাটি তৈরি করব। এই স্থলপদ্ম গাছ হলো জবা গোত্রীয় গাছ, তাই এই গাছের মাটিতে কিন্তু কোকোপিটটা ইউজ করতে হবে, কারণ এই গাছ কিন্তু ময়েশ্চার মাটি ভীষণ পছন্দ করে। ময়েশ্চার মাটি না হলে কিন্তু কুঁড়ি ঝরে পড়বে এবং পাতা ঝিমিয়ে যাবে। তো দেখো, নিচে আমি খুব ভালোভাবে একটা ড্রেনেজ হোল তৈরি করে নিয়েছি, খোলামকুচি দিয়েছি, তার উপরে দিয়েছি সিন্টারের কয়েকটা টুকরো। তোমরা এখানে বালি দিতে পারো, বালি চালার পর যে নুড়ি পাথর পাওয়া যায় সেটা দিতে পারো, এবং তার উপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কম্পোস্ট। তো একটা বেড তৈরি করে নিলাম, এবং যে মিডিয়াটা দেখালাম সেই মিডিয়াটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর উপরে বেশ কিছুটা পরিমাণ মিডিয়া ভরে দিলাম। এবার গাছটাকে আমি ছোট টব থেকে তুলে এই বড় টবে কিন্তু শিফট করব। বন্ধুরা, এখানে একটা বিষয় লক্ষ্য করো, এই যে ছোট টব, এই ছোট টব থেকে গাছ যদি তোমরা বের করতে না পারো, যদি তোমরা নতুন
বাগানি হয়ে থাকো। তো এইভাবে দুটো আঙুল এই গাছের মধ্যে দিয়ে দেবে এবং টবটাকে এই বড় টবের উপরে হালকা করে প্রেস করবে। তো হালকা করে প্রেস করার ফলে মাটিটা কিন্তু আলগা হয়ে যাবে। তো তোমরা যদি ধীরে ধীরে টান দাও দেখবে গাছটা কিন্তু টব থেকে বেরিয়ে আসবে। তো আমার এই গাছটার কিন্তু শিকড়গুলো দেখো নিচে ড্রেনেজ হোলের মধ্যে চলে গেছিল। তো আমি খুব সাবধানে এটা বের করলাম, কারণ নিচের যে রুটটা আছে, যে মেন যে রুট, সেই রুটটা যদি কেটে যায় অনেক সময় গাছ কিন্তু ঝিমিয়ে যায়, আবার গাছ মারাও যেতে পারে। তাই এই কাজটা তোমাদেরকে খুব সাবধানে করতে হবে, রুট বল না ভাঙলেই ভালো হয়। তো আমার রুট বলটা কিন্তু ভেঙে গেল, সামান্য ভেঙে গেছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সম্পূর্ণ রুট বল না ভেঙেই কিন্তু আমি গাছটাকে প্রতিস্থাপন করলাম। তো গাছটা আমি ঠিক মিডিল বরাবর বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো ভরপুর মাত্রায় মাটি দিয়ে দেবো। দেখো যতটা মিডিয়া আমি তৈরি করেছিলাম সবটাই কিন্তু এখানে আমি দিয়ে দিলাম এবং সাইড থেকে যে গ্যাপটা তৈরি হয়েছিল সেই গ্যাপের মধ্যে আমি কিন্তু মাটি ভরে দিলাম। তো ভালোভাবে চেপে চেপে ভর্তি করে দেওয়ার পর টবের মাটি মিডিয়াতে দিতে হবে ভরপুর মাত্রায় জল। গাছ প্রতিস্থাপন করার সময় অথবা রিপোর্ট করার পর গাছের টবের মাটিতে কিন্তু ভরপুর মাত্রায় জল দিতে হবে, একদম টবের কানা বরাবর জল প্রয়োগ করতে হবে এবং কিছুক্ষণ পর লক্ষ্য করবে জলটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে গেছে। যদি দেখো যে টবের জলটা সম্পূর্ণ ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে জানবে যে তোমাদের গাছ দীর্ঘদিন পর্যন্ত এই টবে সুস্থ থাকবে। গাছ রিপোর্ট করার অন্তত 15 দিনের মধ্যে কিন্তু কোনো রকম কোনো খাবার প্রয়োগ করা যাবে না। 15 দিন পর এই গাছে কিন্তু খাবার প্রয়োগ করতে হবে। রিপোর্ট করার পর গাছটাকে ছায়া জায়গায় 2 দিন রেখে দিতে হবে, তারপর এটাকে ফুল সানলাইটের মধ্যে দিতে হবে। বন্ধুরা, এবার আসি কোন ঘরোয়া খাবার আমরা গাছে এই অক্টোবর মাসের মাঝামাঝি সময় প্রয়োগ করব। আমি অক্টোবর মাসের প্রথমে একটা মিশ্র খাবার প্রয়োগ করা তোমাদের দেখিয়েছিলাম। মিশ্র খাবার প্রয়োগ করার পর কিন্তু এই প্রথম আমি গাছে খাবার প্রয়োগ করছি, একটা লিকুইড খাবার আজ আমি প্রয়োগ করব। এবার আবার মিশ্র খাবার কিন্তু এই অক্টোবর মাসের শেষে আমরা প্রয়োগ করব। তো যে কোন লিকুইড খাবার এই সময় আমাদের প্রয়োগ করতে হবে, যে লিকুইড খাবার প্রয়োগ করলে গাছের কুঁড়ি ঝরে পড়বে না এবং গাছে আরো কুঁড়ি আসবে। আর যদি তোমরা আমার আগের ভিডিওটা দেখে না থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে অবশ্যই ভিডিওটা দেখে নিতে পারো। কি মিশ্র খাবার প্রয়োগ করেছিলাম সেই মিশ্র খাবারটা আগে প্রয়োগ করবে এবং তার 10 দিন পর এই খাবারটা, লিকুইড খাবার যেটা দেখাচ্ছি, এই খাবারটা তোমরা প্রয়োগ করবে। তো প্রথমে খাবার প্রয়োগ করার আগে টবের মাটিটা খুব ভালোভাবে কিন্তু আমি খুশে নিলাম। খুশে নেওয়ার পর টবের কিনারাটা একটু ফাঁকা করে নিলাম, কারণ কিনারা বরাবর আমি একটা খাবার প্রথমে প্রয়োগ করব। কোন খাবার প্রয়োগ করব সেটা দেখিয়ে দেবো। প্রথম যে খাবারটা প্রয়োগ করব সেটা হলো কম্পোস্ট। বন্ধুরা, এটা হলো গোবর সার। আমি 1 বছরের পুরনো গোবর সার নিয়েছি। তোমরা এখানে ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার, যে কোনো কম্পোস্ট এখানে প্রয়োগ করতে পারো। কম্পোস্ট মাসে অন্তত 2 বার কিন্তু আমাদের টবের মাটিতে প্রয়োগ করতেই হবে, যে কোনো টবের মাটিতে। কম্পোস্ট হলো একটা স্লো রিলিজ ফার্টিলাইজার। আমরা অন্য কোনো খাবার প্রয়োগ করতে পারি বা নাই পারি, এই কম্পোস্ট যদি আমরা একটু মনে করে মাসে 2 বার প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছ ভালো থাকে। তো একটা ভালো মানের কম্পোস্ট তোমরা নেওয়ার চেষ্টা করবে এবং সেই কম্পোস্ট একটা 10 ইঞ্চি টবে দিয়ে দেবে 3 মুঠো থেকে 4 মুঠো পরিমাণ, আর 12 ইঞ্চি টবে 4 থেকে 5 মুঠো পরিমাণ কিন্তু কম্পোস্ট প্রয়োগ করতে হবে। তো দেখো এই দুটো টবেই কিন্তু আমি কম্পোস্ট প্রয়োগ করছি। এই যে টবটা দেখতে পাচ্ছ, এই টবটা আমি কিন্তু এই টবের মধ্যে যে হলুদ স্থলপদ্মের গাছটা আছে এটা আমি কয়েকদিন আগে রিপোর্ট করা তোমাদের দেখিয়েছিলাম। তো কম্পোস্ট আমার প্রয়োগ করা হয়ে গেছে। এবার বানিয়ে নেবো একটা তরল খাবার। কি তরল খাবার বানাবো সেটা ভালোভাবে একটু দেখে নাও। এখানে একটা অনুষ্ঠান বাড়ির প্লাস্টিকের গ্লাস নিয়েছি। গ্লাসের মধ্যে আছে 200 ml চাল ধোয়া জল। প্রথমবারের চাল ধোয়া জলটা আমরা ফেলবো না, সেই জলটাই কিন্তু গাছে প্রয়োগ করব। চাল ধোয়া জলের মধ্যে আছে প্রচুর পরিমাণে ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টস। বন্ধুরা, চাল ধোয়া জল আমাদের গাছের জন্য ভীষণ উপকারী। তো 200 ml চাল ধোয়া জল নিয়ে নিলাম একটা 1 লিটার পাত্রের মধ্যে। তো এরপর যেটা নেব সেটা হলো কলার খোসা ভেজানো জল। কলার খোসাকে আমি 2 থেকে 3 দিন ভিজিয়ে রেখেছিলাম। 4টে থেকে 5টা কলার খোসা, কাঁঠালি কলার খোসা অথবা বড় যে সিঙ্গাপুরি কলার খোসা হয় সেই খোসা তোমরা 1 লিটার জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে 2 থেকে 3 দিনের জন্য। ছায়া জায়গায় অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। তো সেখান থেকে আমি এখানে যে কলার খোসা ভেজানো জল সেটা কিন্তু আমি এখানে 2 গ্লাস নিয়ে নেবো, অর্থাৎ 400 ml জল নিয়ে নেব। কলার খোসা ভেজানো জল 400 ml এবং 200 ml চাল ধোয়া জল। এরপর যেটা নেব সেটা হলো সাধারণ জল। সাধারণ জল আমি কিন্তু এখানে আরো 2 গ্লাস পরিমাণ নিয়ে নেব, অর্থাৎ 400 ml কলার খোসা ভেজানো জল এবং 400 ml সাধারণ জল, আর নিয়ে নেব 200 ml চাল ধোয়া জল। তো এর মধ্যে আমি আরো একটা উপাদান মেশাবো বন্ধুরা, যেটা আমাদের গাছে কিন্তু ফুল আনতে সাহায্য করবে এবং কুঁড়ি ঝরে পড়া বন্ধ করবে। তো সেটা কি? সেটা হলো কফি পাতা। এটা একটা 2 টাকার কফির পাতা। তো এই কফির পাতার মধ্যে যতটুকু পরিমাণ কফি আছে সবটাই কিন্তু আমি এই সম্পূর্ণ 1 লিটার জলের মধ্যে মিশিয়ে দেবো। বন্ধুরা, এই কফির মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, তাছাড়া আমাদের টবের মাটিকে অ্যাসিডিক করতে সাহায্য করে। কফি এমন একটা জিনিস যেটা আমরা জবা গাছে, এই স্থলপদ্ম গাছে বা গোলাপ গাছে প্রয়োগ করলে দুর্দান্ত রেজাল্ট কিন্তু দেখা যায়।
তো এই যে খাবারটা আমি তৈরি করছি বন্ধুরা, এটা তোমরা কিন্তু জবা গাছেও প্রয়োগ করতে পারো। তো দেখো এটা একটা ছোট্ট 6 ইঞ্চি টব। তো 6 ইঞ্চি টবে আমরা কতটা পরিমাণ দেবো সেটা প্রথমে দেখিয়ে দিই। তো 6 ইঞ্চি টবে দিয়ে দেবো এই অনুষ্ঠান বাড়ির 1 গ্লাস জল। তো তোমাদের বাড়িতে যেমন বাগানে যেমন সাইজের টব আছে ঠিক সেই রকম ভাবে খাবারটা কিন্তু প্রয়োগ করবে। যেহেতু এটা 10 ইঞ্চি টব সেই কারণে আমি কিন্তু এখানে 4 গ্লাস পরিমাণ জল দেব। তো 4 গ্লাস অর্থাৎ 800 ml, 1 লিটারের থেকে 200 ml কম। তো এইভাবে তোমরা কিন্তু টবের সাইজ অনুযায়ী এই লিকুইড খাবারগুলো প্রয়োগ করবে, অতিরিক্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা একটা 12 ইঞ্চি টব বন্ধুরা, এই 12 ইঞ্চি টবে আমি কিন্তু সম্পূর্ণ 1 লিটার লিকুইড খাবার দিয়ে দিলাম। তো তোমাদের বাগানে যতগুলো গাছ আছে সেই রকম হিসাবেই কিন্তু তোমরা খাবারটা তৈরি করবে। আমি 1 লিটারের তৈরি করা দেখালাম, তো তোমরা কিন্তু এইভাবে তোমাদের হিসাব মতো করে নেবে। তো এবার আসি কীটনাশকের কথায় বন্ধুরা। ঘরোয়া কীটনাশক আজকে আমি আমার গাছে প্রয়োগ করব। এটা আমার স্থলপদ্ম গাছ, জমির স্থলপদ্ম গাছ। তো এই গাছে দেখছো কত পরিমাণে মিলিবাগ হয়েছে। তো এই মিলিবাগের জন্য আমি কিন্তু একটা কীটনাশক তৈরি করব। কীটনাশক তৈরি করার জন্য প্রথমেই লাগবে নিম অয়েল। বন্ধুরা যদি তোমাদের হাতের কাছে নিম অয়েল না থাকে সেক্ষেত্রে তোমরা 1 মুঠো পরিমাণ নিম পাতা 1 লিটার জলে ভালোভাবে ফুটিয়ে সেই জলটাকে ঠান্ডা করে নেবে এবং সেই 1 লিটার জলের মধ্যে তোমরা কিন্তু আদার্স যে উপাদানগুলো আমি দেখাবো সেই উপাদানগুলো মেশাবে। তো আমি এখানে সামান্য পরিমাণ জল নিয়েছি, সেই জলের মধ্যে আমি 1 চামচ পরিমাণ অর্থাৎ 5 ml নিম অয়েল মিশিয়ে নিলাম। 5 ml নিম অয়েলের মধ্যে দিয়ে দেবো শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ, যে কোনো শ্যাম্পু 1 চামচ পরিমাণ, হ্যান্ড ওয়াশ হলেও 1 চামচ পরিমাণ। তো যে কোনো একটা উপাদান তোমাদেরকে এই নিম তেলের সঙ্গে মেশাতে হবে। যদি নিম জল নাও সেই 1 লিটার নিম জলের মধ্যে মিশিয়ে দেবে। এরপর যে উপাদানটা দেবো এটা হলো আমরা জামা কাপড় ভালো রাখার জন্য যে কর্পূর ব্যবহার করি, সেই কর্পূর গুঁড়ো করে নেবো। তো একটা কর্পূর গুঁড়ো করে যতটা পরিমাণ হবে ঠিক ততটা পরিমাণ কিন্তু এই 1 লিটার জলের মধ্যে আমি মিশিয়ে দেবো। তো দেখো এখানে কর্পূর নিয়ে নিয়েছি, 1/2 চামচ মতো হয়েছে একটা গুঁড়ো করে। তো সম্পূর্ণটাই কিন্তু আমি ভালোভাবে জলের সাথে মিশিয়ে দেবো, খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো করতে হবে। এরপর দিয়ে দেবো এখানে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এই সম্পূর্ণ উপাদানগুলো সমস্ত একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবং অন্য একটা পাত্রের মধ্যে দেখো ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তার কারণ এই যে কর্পূর বা হলুদের যে গুঁড়ো পার্টিকেলস গুলো আছে এগুলো কিন্তু স্প্রেয়ার বটলের নজলকে খারাপ করে দেবে। তো এখানে স্প্রেয়ার বটলের মধ্যে আমি 1 লিটার জল আগে থেকেই ভরে রেখেছি। তো এর মধ্যে আমি যে কীটনাশকটা তৈরি করলাম সেই কীটনাশকটা কিন্তু ভরে দিলাম। এবার খুব ভালোভাবে এটাকে কিন্তু ফোর্সের সঙ্গে স্প্রে করতে হবে। কুঁড়িতে যে পোকামাকড়গুলো আছে, জাপ পোকা বা মিলিবাগ, এগুলো কিন্তু আর একেবারেই থাকবে না। সম্পূর্ণ গাছে কিন্তু এটা স্প্রে করতে হবে সকালবেলা অথবা সন্ধ্যার সময়, খুব বেশি রোদ্দুরে কিন্তু এটা স্প্রে করা যাবে না। কিন্তু বন্ধুরা এই ঘরোয়া কীটনাশক আমাদেরকে লাগাতার স্প্রে করতে হবে। যদি গাছে প্রচুর পরিমাণে মিলিবাগ হয় তাহলে সপ্তাহে অন্তত 3 দিন লাগাতার পরপর 3 দিন প্রয়োগ করতে হবে, আবার পরের সপ্তাহে লাগাতার 3 দিন স্প্রে করতে হবে, তবেই কিন্তু এটা কমবে। আর যদি রাসায়নিক কীটনাশক বলো তাহলে একতারা প্রয়োগ করবে মিলিবাগের জন্য। তো বন্ধুরা আর যে খাবারটা দেখালাম সেই খাবারটা কিন্তু 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। বন্ধুরা এই ছিল আমার স্থলপদ্ম গাছের অক্টোবর মাসের পরিচর্যার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। বাগান সংক্রান্ত এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।